আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করি। বলতে পারেন এটি ঢাকা জার্নালের সম্পাদকীয়। এতদিন আমরা একটা সেটে ছিলাম, কিন্তু বিশ্বকাপের জন্য আমরা একটু স্থান পরিবর্তন করেছি। বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের আজকের আলোচনা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন দেশের ব্যাংকিং ব্যবস্থাকে স্থিতিশীল করাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য। তার আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 1/3 অর্থ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে বেরিয়ে গেছে। এই বক্তব্য শুধু উদ্বেগজনক নয়, বরং দেশের আর্থিক খাতের প্রকৃত চিত্রের একটি কঠিন বাস্তবতাও তুলে ধরে। এমন এক সময়ে এই মন্তব্য এসেছে যখন সরকার 2026-27 সালের অর্থ বছরের বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে এই ঋণ নেবে প্রায় 1,12,000 কোটি টাকা, এবং সেটা থেকে নিতেই হবে কারণ ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা। অর্থাৎ এই যে ঘাটতি 2,43,000 কোটি টাকা, তার প্রায় 46% আসবে ব্যাংকিং খাত থেকে। কিন্তু প্রশ্ন হলো, যে ব্যাংকিং খাত নিজেই গভীর সংকটে নিমজ্জিত, সেই খাত কতটা কার্যকরভাবে সরকারকে অর্থায়ন করতে পারবে? সরকারি হিসাব অনুযায়ী দেশের খেলাপি ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা, অর্থাৎ 6.5 লাখ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 35%। আন্তর্জাতিক মানদণ্ডে এটি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে। একটি ব্যাংকের মূল কাজ হলো জনগণের আমানত সংগ্রহ করে তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা, কিন্তু যখন বিপুল পরিমাণ ঋণ ফেরত আসে না, তখন ব্যাংকের তারল্য, মুনাফা এবং স্থিতিশীলতা সবকিছু হুমকির মধ্যে পড়ে। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন দেখা যায় ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক 2.64% নেমে এসেছে। অর্থাৎ অনেক ব্যাংকের সম্পদের চেয়ে দায় বেশি হয়ে গেছে। দুর্বল ব্যাংকগুলোকে টিকে রাখতে কেন্দ্রীয় ব্যাংকে বারবার সহায়তা দিতে হচ্ছে। একদিকে কয়েক দফায় হাজার হাজার কোটি টাকার তারল্য সহায়তা, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থে পুনঃমূলধনীকরণ, সব মিলিয়ে ব্যাংক খাত এখন কার্যত সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যেখানে ব্যাংক নিজেই সরকারকে সহায়তা করার কথা, সরকারের সহায়তার উপরে নানাভাবে নির্ভর করছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত এবং কিছু বেসরকারি ব্যাংকের দীর্ঘদিন ধরে দুর্বল সুশাসন, রাজনৈতিক প্রভাব এবং অনিয়মিত ঋণ বিতরণের এই সংস্কৃতি সংকটকে আরো গভীর করে তুলেছে। যথাযথ যাচাই বাছাই ছাড়া ঋণ অনুমোদন, একই ব্যবসায়ী গোষ্ঠীর কাছে অতিরিক্ত ঋণ কেন্দ্রীভূত হওয়া এবং প্রভাবশালী ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে খেলাপি ঋণ ক্রমাগত বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঋণ পুনঃতফসিলীকরণের অপব্যবহার, যার মাধ্যমে প্রকৃত সমস্যাকে আসলে আড়াল করা হয়েছে, বলতে গেলে কার্পেটের তলায় নিয়ে যাওয়া হয়েছে। সংস্কার ছাড়া কোনো পথ নেই। ব্যাংক খাতের এই সংকট কেবল ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, একটি পুরো অর্থনীতির জন্য একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এর সবচেয়ে বড় স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে ব্যাংক খাতে ঋণ প্রবাহে। বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 4.75%, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। জিডিপির তুলনায় বেসরকারি ঋণের অনুপাত গত এক যুগের মধ্যে সর্বনিম্ন পৌঁছেছে। আগে আমরা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন পর্যায়ে ছিলাম, এখন আফ্রিকান দেশগুলোর নিচেও চলে গেছে, 6 থেকে 7%-এর মধ্যে আছে। এর অর্থ হলো ব্যবসা ও শিল্প খাতে নতুন বিনিয়োগ কমছে, উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না এবং কর্মসংস্থান সৃষ্টিতে গতি কমে গেছে। অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে যে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন, তা বাধাগ্রস্ত হচ্ছে ব্যাংক খাতের দুর্বলতার কারণে। অন্যদিকে ব্যাংকগুলোর প্রতি আমানতকারীদের আস্থাও কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কোনো ব্যাংকে কেন্দ্র করে সংকট বা অনিয়মের খবর প্রকাশিত হলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আমরা 5টি ব্যাংকের কথা জানি। 5টি ব্যাংক তো এখন এমন একটা পর্যায়ে গেছে সরকারকে একীভূত করতে হয়েছে, তবু মানুষ কোন ধরনের আস্থা পাচ্ছে না। সরকারি ব্যাংক করার পরও মানুষ আস্থা ফিরে পাচ্ছে না। এর মধ্যে আবার ইসলামী ব্যাংকে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা দেখা দিয়েছে, তা প্রমাণ করে যে আস্থার সংকট কত দ্রুত পুরো খাতকে ছড়িয়ে পড়তে পারে। এবং আমরা দেখছি অনেকেই ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছেন আতঙ্কগ্রস্ত হয়ে। ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি হলো জনগণের বিশ্বাস। সেই বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এই সংকটের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো অর্থ পাচার এবং ঋণ জালিয়াতি। ভুয়া প্রতিষ্ঠান, নামসর্বস্ব কোম্পানি কিংবা জাল কাগজপত্রের মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগ বহু বছর ধরে আলোচিত। গত সরকারের আমলে এস আলমের বিরুদ্ধে এই অভিযোগ সবচেয়ে বেশি।
এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জবাবদিহিতার সংস্কৃতি দুর্বল হয়েছে। বাংলাদেশের ব্যাংক খাতকে স্থিতিশীল করতে হলে সাময়িক সহায়তা বা পুনঃমূলধনীকরণের যে সিস্টেম আছে সেটার একটা কাঠামোগত সংস্কার প্রয়োজন। প্রথমত, খেলাপি ঋণ আদায়ে কঠোর এবং নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনার পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ক্ষমতা আরও শক্তিশালী স্বাধীন করতে হবে, যাতে রাজনৈতিক এবং কোনো প্রভাব ছাড়াই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। একটি বড় সংস্কার হলো কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন এবং সেখানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেটিকে বিলুপ্ত করতে হবে, কারণ ব্যাংক খাতের দ্বৈত শাসন কখনো এই খাতকে পরিপূর্ণভাবে সহায়তা করবে না। একদিকে আমরা কেন্দ্রীয় ব্যাংকে বলছি অভিভাবক, কিন্তু তার উপরে খবরদারি করছে আমলাতন্ত্রের মাধ্যমে রাজনীতি, আর সেটি হলো আর্থিক প্রতিষ্ঠান। এইসব ঘটনা পাশাপাশি অর্থ পাচার, ঋণ জালিয়াতি এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অর্থনীতি আজ এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে একটি শক্তিশালী এবং স্থিতিশীল ব্যাংক ছাড়া টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। তাই ব্যাংক খাতের সংকটকে শুধু আর্থিক খাতের সমস্যা হিসেবে না দেখে জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন হিসেবে বিবেচনা করা উচিত। সময়মতো কার্যকর সংস্কার না হলে এই নীরব সংকট ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।